তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমো নাম্বার দিয়ে ইমো নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমার স্বামীর চাচাতো ভাই একদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে আসলো। আমার স্বামী তখন দেশের বাইরে ছিল, আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল। রাতে খাওয়া দাওয়ার পর আমরা শুতে গেলাম। আমার দেবর ছোট বলে আমার রুমে আমার পাশেই শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। স্বামী আর একটা মেয়েকে নিয়ে আমার সংসার, প্রায় ৮ বছর দীপুর সাথে আমার বিয়ে হয়েছে। আমি ছোটবেলা থেকে যেরকম স্বামীকে কল্পনা স্বামী হিসেবে দেখতাম দীপু তাই, তবে এই সংসার সুখের হলেও পুরোপুরি সুখের নয়। আমার জীবনে আমি দীপু ছাড়া আর অন্য কেউ ছিল না, তাই অনেক কিছুই আমি বুঝি না। কখনো আমার মনে হয় কি যেন অসম্পূর্ণ রয়ে গেল একটা চাওয়া পাওয়ার হিসেব আমার মেলে না। যদিও দীপু খুবই নরম স্বভাবের ভদ্র ছেলে, আমাকে প্রচণ্ড ভালোবাসে আর যত্ন করে, যাকে বলে ও একজন আদর্শ স্বামী আর আমার মেয়ের আদর্শ বাবা। প্রথম আমি এটাকেই স্বাভাবিক বলে ধরে নিয়ে নিজেকে সান্ত্বনা দিতাম। মনে হতো জীবনটা ঠিকই আছে, দীপু আমাকে যথেষ্ট ভালোবাসে, তাছাড়া আমার আর কিছু করারও ছিল না, কারণ ও এমন একটা চাকরি করে যার জন্য ওকে প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় আর বিদেশে ঘুরে বেড়াতে, তাই ওটাই আমি মেনে নিয়েছিলাম। কিন্তু গত বছর হোলির দিনে একটা ঘটনা ঘটে গেল, আর আমি সেদিনই প্রথম বুঝতে পারলাম আমি কেন নিজের ভেতর অতৃপ্তি উপলব্ধি করতাম। আর সেটা আমাকে বুঝিয়ে দিল দীপুর চাচাতো ভাই বিজয়, আমার দেবর বিজয়, আমার থেকে বয়সে ৩ বছরের ছোট। গত বছর হোলির আগে ও আমাদের বাসায় বেড়াতে এলো। দীপু তখন দেশের বাইরে, আমি আমার ৩ বছরের মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলাম। আমার যখন বিয়ে হয় বিজয় তখন স্কুলে পড়ে, আর লম্বা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা, প্রচণ্ড হ্যান্ডসাম আর শক্তি যুবক। বিজয়কে টেলিভিশনের মডেলদের মতো দেখায়। এবারে ওকে দেখেই আমার ভেতরে কেমন একটা ভালো লাগা কাজ করতে থাকে। আমার বয়স এখন ৩-০-৫ ফুট ৬ ইঞ্চি লম্বা। সেই দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি হঠাৎ করেই বললেন যেহেতু বিজয় আছে কাজেই তারা নিশ্চিন্তে আমাকে রেখে আমার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। তার মানে বাড়িতে তখন আমার ৩ বছরের মেয়ে, আমি আর আমার দেবর বিজয়। কেন জানি না সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর থেকেই আমার মনটা খুব খুশি খুশি লাগছিল, কেমন ফুরফুরে একটা মেজাজ আমার মধ্যে। আমাদের অনেক বড় জায়গা নিয়ে অনেক ছেলেমেয়ে, দিনে সেবারেও এসেছিল আমার মেয়েটা ও সমবয়সী কয়েকজনের সাথে বাট ইর পিছনে রং নিয়ে যস্ত। আমি নাস্তা বানালাম। বিজয় এর সাথে আমার একেবারেই ভালো সম্পর্ক, কারণ ওকে আমি সেই ১-৭ বছরের থেকে বর্তমান ২ বছরের যুবক হওয়া পর্যন্ত দেখেছি। আমি ওর পিছন থেকে ওর মুখে রং মেখে দিলাম। বিজয় ধীরে সুস্থের চেয়ার থেকে উঠল, তারপর পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাটি থেকে খানিকটা গুলা হাতে তুলে নিতেই আমি ওর কাছ থেকে দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু ও আমাকে পিছন থেকে আমার সারা মুখে রং মেখে দিল। আমরা দুজনেই খিলখিল করে হাসছিলাম। আমি আস্তে আস্তে রান্নাঘরে গেলাম, তারপর রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য কিনে রাখা পিচকারিটা নিয়ে রং মেশান জল ছিটিয়ে দিতে লাগলাম। আমরা দুজনেই তখন রান্নাঘরে, আমি তখন রান্নাঘরের এক কোণা ছিলাম। আমরা দুজনেই রং ছিটানো বন্ধ দিলাম আর উবুজের দিকে তাকালাম। দুজনকেই রং মাখান বাদরের মতো লাগছিল। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, ইস দেখেছ রং দিয়ে একেবারে স্নান করিয়ে দিয়েছে। যাই পরিষ্কার হয়ে গিয়ে আমি রান্নাঘর থেকে সোজা বাথরুমে গেলাম। তারপর বেশ সময় নিয়ে অনেকক্ষণ ধরে একটু আগে সুবিজয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করে স্নান করলাম। মেয়েটাও রং খেলা শেষে বাসায় চলে এসেছিল, ওকে খাবার খাইয়ে দিতেই ও বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। ছোট বাচ্চা অনেকক্ষণ ধরে রং নিয়ে হই করে ক্লান্ত হয়ে পড়েছিল। মেয়েকে ঘুম পাড়িয়ে ফিরে এসে দেখি বিজয় তখন সেই রংচং সেজে বসে আছে। আমিও তাড়া দিয়ে স্নান করে নিতে বললাম। বিজয় বাথরুমে গিয়ে ঢুকল, আর তখনই আমি বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে, তাই আমার ছাড়া কাপড়গুলো বাথরুমেই রয়ে গেছে। আমি সাথে সাথে ওদিকে দৌড়ালাম। ভাগ্যেস বিজয় তখন বাথরুমের দরজা বন্ধ করেনি, তবে আমি পরিষ্কার দেখলাম আমার কাপড় হাতে নিয়ে ও সম্ভবত শুকতে যাচ্ছিল। আর ঠিক তখনই বিজয়ও দেখে ফেলেছে যে আমি আসছি, সাথে সাথে ওর হাতটা পিছনে লুকালো। আমাকে হেসে বলল, তোমার কাপড়গুলো রেখে গেছ? আমি হেসে বললাম, হ্যাঁ। মেয়েটা এসে ডাক দেওয়াতে তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আমি আমার কাপড়গুলো নিতে এসেছি। এরপর স্নান করে ফিরে এলে আমরা একসাথে হলাম। বিজয় যেন সেই আগের বিজয় নেই। কয়েক ঘন্টার মধ্যে ওর অনেক পরিবর্তন হয়ে গেছে। কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছিল। আগে নিঃসংকোচে আমার প্রশংসা করত, আর তখন ও আমার প্রশংসা করতে গিয়ে লজ্জা পাচ্ছিল। বিজয় এর আগে কখন আমার সাথে এরকম আচরণ আমার করলে একটু অসুখী লাগছিল, তবে আজ বেশ মজা পাচ্ছিলাম। মজা থেকেই আমি ওর কথায় তাল মেলাচ্ছিলাম। আমাদের দুস্মিতে মেয়েটা জেগে ওঠে কিনা সে বা যা পারে, আমার ভেতরে একটা ভয় ছিল, তাই চাইছিলাম যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। বিজয় মনে হয় আমার মনের কথা পড়তে পারল। হঠাৎ করে বিজয় যা করল আমি অবাক হয়ে গেলাম। পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে, কাজেই কিছু
বলতেও পারলাম না। এরপর আমরা দুজনেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। বিজয় আমার সাথে এসেছিল। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। বিজয়ও মিষ্টি করে হাসল। ওকেও খুব সুখী দেখাচ্ছিল। সেদিনের পর থেকে বিজয় যে কয়দিন আমাদের বাসায় ছিল অনেকবার ও আমাকে সুখী রাখার চেষ্টা করেছে। ইতিমধ্যে বিজয়ের বোনের বিয়ে হলো। পরিবারের বড় বউ হিসেবে আমাকে ওদের বাড়িতে বিয়ের ৭ দিন আগে যেতে হলো, আর বিয়ের পরেও আনুষ্ঠানিকতা শেষ করতে আরও কয়েকটা দিন বেশ থাকতে হলো। যদি দীপু তখন দেশেই ছিল, কিন্তু ওর ব্যস্ততার কারণে বিয়ের ২টা বেশি ও বিজয়দের বাড়ি থাকতে পারল না। আমাকে যতটা না ওদের পরিবারের পক্ষ থেকে গরজ দেখানো হলো, তার থেকে বেশি আমি নিজের ইচ্ছেতে থেকে গেলাম। আর যতদিন ছিলাম প্রত্যেক দিন সবাই অনেক মজা করলাম। বিয়ে বাড়ি থেকে ফিরে এলাম আমি সম্পূর্ণ সুখী আর পরিতৃপ্ত একজন নারী। শেষ পর্যন্ত আমি আমার জীবনে একজন সঠিক মানুষের সন্ধান পেয়েছি। বিজয়ের এইচএসসি হয়ে গেলে আমি ওকে ঢাকায় ভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দিলাম। আর দীপু যেহেতু বেশিরভাগ সময়ের বাইরে থাকে, তাই ওকে রাজি করিয়ে বিজয়কে আমাদের বাসায় থাকার ব্যবস্থা করে নিলাম। ও খুশি মনে রাজি হয়ে গেল। এভাবে ৬টা বছর কেটে গেল। তারপর ও আরও পড়ালেখা করতে বিদেশ চলে গেলে আমি চিন্তায় ডুবে গেলাম। তবে নিয়মিত ফোনে কথা হয় আমাদের। বিজয় আমাকে কথা দিয়েছে ও পড়া শেষ করে দেশে ফিরলেই আবার আমরা সুখের সময় কাটাতে পারব। এমনকি বিয়ে করলেও ও আমাকে কখনো ভুলে যাবে না। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানাও। এরকম নতুন নতুন গল্প শুনতে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকো। সবাই ভালো